হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো আজকে আমরা দশম শ্রেণীর গণিতে ভেদের কোয়েশ্চেনগুলি কমপ্লিট করব। আগের দিনে হয়েছিল কোয়েশ্চেন নাম্বার 7 পর্যন্ত, তো আজকে 8 থেকে স্টার্ট করি। চলো, দেরি করে লাভ নেই, চলো। আগের কোয়েশ্চেনে বলছে কি 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। কি জিনিস একবার লিখি এখানে, কোয়েশ্চেন নাম্বার 8। 15 জন কৃষক, ঠিক কত দিনে? 5 দিনে। 5 দিনে কত বিঘা জমি চাষ করে? 18 বিঘা জমি চাষ করে, ঠিক। তারপর কি বলছে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা লিখতে হবে। ভেদ তত্ত্ব আমাদের এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? অন্য কোনো মেথডস কিন্তু নয়, কারণ এর অন্য মেথডস আমরা জেনে গেছি, আগে আমরা অনেক করেছি। তো এখানে ভেদ তত্ত্ব প্রয়োগ করতে হবে। কি বলেছে? 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে। 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত সময় নেবে? তো ভেদ তত্ত্ব মানে কি আমাকে দেখতে হবে সম্পর্ক। 3টে জিনিস এখানে দেওয়া আছে। কি কি জিনিস দেওয়া আছে? একটা হচ্ছে কৃষকের সংখ্যা, সময় আর জমির পরিমাণ। তো কৃষকের সংখ্যা আমি সবার প্রথমেই না এগুলোকে একটু ধরে নিচ্ছি। ধরি কৃষকের সংখ্যাকে আমি ওয়ার্কার ডাব্লিউ ধরে নিচ্ছি, ঠিক আছে। সময়কে এটা যে যার মতন ধরবে, আমি আমার মতন ধরে নিচ্ছি। সময়কে টি ধরে নিচ্ছি, টাইম। আর জমির পরিমাণ, জমিকে আমরা কি বলি? ফিল্ড বলি, আমি এফ ধরে নিচ্ছি, ফিল্ডে। এটা যে যার মতন এক্স ওয়াই জেড ধরতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক। তো আমি আমার মতন ধরে নিলাম। এবার দেখতে হবে রিলেশন, কি কোন সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। তাহলে প্রথমে ডাব্লিউর সঙ্গে এফ এর রিলেশন চেক করো। কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণ, মানে ডব্লিউর সঙ্গে এফ কোন ভেদে রয়েছে, কিভাবে চেক করি? দেখি আমরা কি একটা বাড়ালে কি অন্যটি বাড়ছে, বা একটা কমালে অন্যটি কমছে, তাহলে সরল ভেদ। আর একটা বাড়ালে অন্যটি কমলে সেটা আমাদের ব্যস্ত ভেদ, তাই তোমরা জেনে গেছি। তো কৃষকের সংখ্যা যদি বাড়িয়ে দাও, সময় ঠিকই আছে, মনে করো 5 দিনেই করতে হবে। তো 15 জন কৃষক 18 বিঘা জমি চাষ করে, ঠিক। এবার সময়টা 5 দিনে রাখছে, এখানে কোনো চেঞ্জেস হচ্ছে না। কৃষক যদি বাড়িয়ে দাও, তাহলে কি বেশি জমি আমাদের করবে, বেশি জমি আমাদের চাষ করবে, কারণ সময়টা যদি আমরা ফিক্সড করে দিই। এখন যা তোমাদের 15 জন কৃষক 18 বিঘা জমি কাজ করছে, যদি বেশি শ্রমিক দিই, বেশি আমাদের কাজ হবে। তো এখানে কৃষকের সংখ্যা আর জমির পরিমাণের সঙ্গে কি সরল ভেদের সম্পর্ক রয়েছে। তো আমরা কি লিখবো? এখানে ডাব্লিউ এবং এফ এর মধ্যে সরল ভেদের সম্পর্ক রয়েছে। লিখে নি এখানে ডাব্লিউ এবং এফ এর মধ্যে সরল ভেদের সম্পর্ক রয়েছে, ঠিক। তার কোনো অসুবিধা নেই। আর সরল ভেদের সম্পর্ক থাকলে আমরা কি বলি কি ডাব্লিউ প্রপোর্শনাল টু এফ বলতেই পারি। নেক্সট এবার দেখবো ডব্লিউর সাথে টি এর কি রিলেশন। জমির পরিমাণ ফিক্সড করে দিয়েছি, কি 18 বিঘা জমি মনে করো চাষ করতে হবে। 15 জন কৃষক যদি 5 দিনে করে, যদি আমাদের শ্রমিক বাড়িয়ে দিই, কৃষকের সঙ্গে যদি বাড়িয়ে দিই, তাহলে সময় কি বেশি লাগবে না? একটা যে কোনো তুমি কাজ করবে, মনে করো 10 জন শ্রমিক যদি আমাদের 10 দিনে করে, শ্রমিক তুমি বাড়িয়ে দিচ্ছ 20 জন, তাহলে যদি লোক বাড়িয়ে দাও, তাহলে সময়টা তো কম হয়ে যাবে, অনেক লোক মিলে তাড়াতাড়ি করে ফেলবে, এটাও কমে হাফ হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে এখানে কি ব্যস্ত ভেদের সম্পর্ক হয়ে যাচ্ছে। একটা বাড়ালে, শ্রমিক বাড়ালে কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। তাহলে কি এখানে ডাব্লিউ আর টি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক, এটাই মেন জিনিস বোঝা, বাকি তো ইজি কিছু নেই। তাহলে এখানে লিখবে আবার ডাব্লিউ এবং টি এর মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক রয়েছে। ডাব্লিউ এবং টি এর মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক রয়েছে। আর ব্যস্ত ভেদের সম্পর্ক থাকলে আমরা লিখতে কি পারি? অতএব ডাব্লিউ প্রপোর্শনাল টু 1/t। তাহলে 1 আর 2 কে আমরা মিলিয়ে কি লিখতে পারি? অনেক প্রথমে সেই বেসিক কনসেপ্টের সময় এগুলো আমরা শিখে নিয়েছিলাম। কি লিখতে পারি? আমরা লিখতে পারি অতএব ডাব্লিউ প্রপোর্শনাল টু, এটা এফটা উপরে টিটা নিচে, একসঙ্গে আমরা মিশিয়ে লিখে দিলাম এফ বাই টি। ডাব্লিউ প্রপোর্শনাল টু এফ বাই টি। তো এই প্রপোর্শন সাইন হাঁটাতে গেলে আমাদের কি করতে, একটা ভেদ ধ্রুবক কে নিয়ে আসতে হয়। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এফ বাই টি, যেখানে ব্র্যাকেটে কি লিখবে?
কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখতে হবে। এবার দেখো দুটো কন্ডিশন, প্রথম কন্ডিশনে তিনটে ভ্যালুই দেওয়া আছে WFT, তো প্রথম কন্ডিশন পুট করে দিয়ে কি এর ভ্যালুটা নিয়ে নেব, তো সিম্পল হয়ে যাবে। সেকেন্ড কন্ডিশনে দুটো পুট করে দিয়ে এখানে মাঝখানে সময়টা বেরিয়ে আসবে, তো সেটাই করি। তো প্রথম ক্ষেত্রে লিখবে, প্রথম ক্ষেত্রে W is equal to 15, T is equal to 5 আর F is equal to 18। তো ভ্যালু পুট করি, W এর জায়গায় 15 is equal to K into F এর জায়গায় 18 আর T এর জায়গায় 5। তো এটা কি ইমপ্লাই করছে, K কত হয়ে যাবে, 15 আর 5 গুণ হয়ে যাবে, 15 into 5 আর নিচে চলে যাবে 18। তাহলে K এর ভ্যালু পেয়ে গেলাম, তাই তো K এর ভ্যালু পেয়ে গেলাম। 5 করে নাম কত, 75, গুণ চাইলে গুণও করে দাও, 75/18। তো এবার এইখানে আমি K এর ভ্যালুটা পুট করে দিই, অতএব W is equal to 75 F by 18T, এটা সমীকরণ নম্বর 3 দিয়ে দিই। এবার 3 নম্বর সমীকরণে দেখো সমস্ত পেয়ে গেছি, F, T আর W আননোন রয়েছে, কি পেয়ে গেছি। এবার F, T, W এর মধ্যে দেখো এখানে আমাদেরকে W আর F দিয়ে আছে, তাহলে T টা আমরা ইজিলি বের করে নেব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখবো, দ্বিতীয় ক্ষেত্রে কি W is equal to 10 এবং F is equal to 12। তাহলে অতএব ভ্যালুগুলো পুট করে দাও, W এর জায়গায় 10, 75, F এর জায়গায় 12, 18, T এর ভ্যালু তোমাকে চাই সময়, তাহলে T কত হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে 10 গুণিত 18 গুণিত T is equal to 75 গুণিত 12। ক্যালকুলেশনটা একটু উপরে করি দিকটা, তাহলে T হয়ে যাবে আমাদের উপরে থেকে যাচ্ছে 75, 12 আর নিচে 10 আর 18। এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, এখানে 3 দিয়ে 3 4 12, 3 6 18, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 2 চলে গেল, 3 দিয়ে 3 5 15, সবই চলে গেল 5 দিন। তাহলে সময় অ্যান্সার হয়ে গেল 5 দিন, ভেদ তত্ত্ব দিয়ে প্রমাণ করে দিলাম, মানে বের করে দিলাম অ্যান্সারটি। তাহলে 10 জন শ্রমিক 18 বিঘা জমি চাষ করতে কতদিন সময় নেবে, 5 দিন। ক্লিয়ার হলো। 15 জন শ্রমিক 18 বিঘা জমি চাষ করতেও 5 দিন সময় নিয়েছে, এখানে 10 জন শ্রমিক 12 বিঘা জমি চাষ করতেও কিন্তু 5 দিন সময় নেবে। ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। কোয়েশ্চেন নাম্বার কি রয়েছে 9, কি বলছে দেখি, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। যেটা বলছে সেটাই লিখবো, তার থেকে একটুও বেশিও লিখবো না, কমও লিখবো না। কি বলেছে, গোলকের আয়তন, গোলকের আয়তনকে আমি ভি ধরে নিচ্ছি কারণ ভলিউম মানে আয়তন, তো যার জন্য আমরা ভি লিখি আয়তনকে। ব্যাসার্ধের সঙ্গে গোলকের ব্যাসার্ধের, গোলক মানে কি এরকম একটা আমাদের ফুটবল, তো সেই গোলকের ব্যাসার্ধ কিছু থাকবে আর, তো সেই গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। ত্রিঘাত মানে কি, আর এর পাওয়ারে কিউব। এটা আমাদের প্রশ্নতে বলে দিচ্ছি, তো এখান থেকে আমরা লিখে দিতে পারি ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব। এখানে ব্র্যাকেটে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমি সব স্টেপ বাই স্টেপ লিখবো না, এগুলো তোমরা লিখে নেবে। এখানে প্রথমে লিখে নেবে যেহেতু গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সঙ্গে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে, তাহলে অতএব বলে এটা লিখবে। এবার একটু ছোটখাটো গুলো তোমরা লিখে নেবে। এবার তারপরে কি বলছে দেখো, 1.1 2 এবং 2.1 মিটার ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। 3টে ছোট ছোট নিরেট গোলককে গলিয়ে মনে করো এই একটি গোলক বানানো হয়েছে, বড় গোলক। তো সেই 3টি গোলকের যে ব্যাস সেটা বলে দিয়েছে, ব্যাস মানে কি পুরোটা, একটার বলছে 1.1 2 আর একটার 2 আর একটার 2.1 2। 1.1 2 মানে কি, যদি একটু ভেঙে দিই, 2 2 3 2, এটা তো 2 2 4 5 5 2। ঠিক, ইউনিট কি বলছে, মিটার, হ্যাঁ মিটার, সব মিটারে রয়েছে। ঠিক আছে, 3টির ব্যাস বলে দিয়েছো, সেই 3টিকে গলিয়ে একটা বড় নিরেট গোলক তুমি তৈরি করেছো। সেই নতুন নিরেট গোলকের তোমাদের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে ব্যাসটা কত সেটা নির্ণয় করতে হবে। মনে করি এই ক্ষেত্রে আমি ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে এই যে প্রথম ছোট্ট যে গোলক রয়েছে, প্রথম এই গোলকের আয়তন কত হবে, আয়তন আমরা জেনে গেছি, আয়তন ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু কি, কে আর কি। তাহলে আমরা লিখি প্রথম 3টি নিরেট গোলক করেছে, তো আমি লিখছি কি, প্রথম নিরেট গোলকের আয়তন। ঠিক, প্রথম গোলকের আয়তন বের করছি, কত হবে, ফর্মুলা কি,
ইজ ইকুয়াল টু কে আর কিউ। আর মানে কি, এটা ব্যাস মানে পুরোটা, এখানে ফর্মুলাতে চাই ব্যাসার্ধ মানে কি অর্ধেকটা, তো এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 3 এর 2 আরো 2 দিয়ে ভাগ করে দিলে 3 এর 4, তাহলে কে ইন্টু 3 এর 4 এর কিউব এত মিটার কিউব। ইউনিট কি হয় আমাদের আয়তনের ক্ষেত্রে মিটার কিউব। ক্লিয়ার? সিমিলারলি দ্বিতীয় নিরেট গোলকের আয়তন কত হয়ে যাবে সেম ফর্মুলা কে ইন্টু আর কিউব, বাট আরটা চেঞ্জ হয়ে যাবে মানে কি 2 এর কিউব এত মিটার কিউব। আর তৃতীয় নিরেট গোলকের আয়তন কত হয়ে যাবে কে ইন্টু আর কিউব। আচ্ছা এখানে একটু ভুল হলো, এটা তো আমাদের ব্যাসার্ধ চাই, মানে 2/2 এর হোল কিউব হয়ে যাবে, কারণ ব্যাসার্ধ চাই, এখানে এগুলো ব্যাস বলে দিয়েছে, আর ফর্মুলায় যে আর মানে কি ব্যাসার্ধ। তো এখানেও সিমিলারলি আর কত হয়ে যাবে 5 এর 2, তার অর্ধেক করে দাও, তাহলে 5 এর 4 তার কিউব এত মিটার কিউব। দেখো প্রথম গোলকের আয়তন পেয়ে গেলাম, দ্বিতীয় গোলকের আয়তন পেয়ে গেলাম, তৃতীয় গোলকের আয়তন পেয়ে গেলাম। এবার যখন 3টে গোলককে তুমি গলিয়ে একটা বড় গোলক করবে, তো এই 3টে গোলকের যে মোট আয়তন সেটাই বড় গোলকের আয়তন, কারণ এই 3টেকে গলিয়েই তো একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে এই যে বড় গোলকের আয়তন এমনি ফর্মুলা অনুযায়ী কি হবে, যদি ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিই, যদি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়, এবার আমি উপরটা ক্লিয়ার করছি, যদি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয় তাহলে বড় গোলকের আয়তন কত হবে কি ফর্মুলা কে ইন্টু ক্যাপিটাল আর কিউব। ঠিক, এবার আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি কি এই 3টে প্লাস করে যা হবে সেটা ইজ ইকুয়াল টু এইটা হবে, কারণ এই 3টে গোলককে মিলিয়েই তো যেটা সেটাই হচ্ছে আমাদের কি কে আর কিউব, তো সেটাই লিখবো। কি প্রশ্ন অনুসারে, কারণ 3টে গোলক বলিয়ে এই বড় গোলকটি হয়েছে, কি প্রথমটা কি কে ইন্টু 3/4 তার হোল কিউব প্লাস কে ইন্টু 2/2 অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে, তাও আমি লিখছি এভাবে, নেক্সট লাইনে আমি 1 করে দেব, কে ইন্টু 5/4 তার হোল কিউব ইজ ইকুয়াল টু কে ইন্টু ক্যাপিটাল আর কিউব। এই ক্যাপিটাল আর তোমাকে চাই তো সেটা এখান থেকে বের করে নেবো। দেখ কিভাবে বের করে নিচ্ছে, তো সব একটা কে আছে, এখানেও কে আছে, কে তো কমন নিয়ে নিলে সব কে কেটে যাবে, কে একদম সরিয়ে দিলাম, তাহলে এখানে ক্যাপিটাল আর কিউটাকে এদিকে নিয়ে নিচ্ছি, কারণ আর কিউ চাই, বাকি এগুলো এদিকে নিচ্ছি। 3 এর কিউব মানে 3 তারিখে 9, 3 9 27, 4 4 16 4 64 প্লাস 2 2 তো কেটে যাবে 1, মানে একই হয়ে যাবে, 5 5 25, 5 25 125, 4 4 16 4 64। দেখো সবকিছু ভেঙে দিলাম, দিয়ে এটাকে এলসিএম করে দাও, 64 এলসিএম হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে 27 প্লাস 64 প্লাস 125, 27 প্লাস 64 প্লাস 125 কত হয়ে যাবে 216, যোগ করে দাও 216/64। তো 216/64 কিসের ভ্যালু হলো আর কিউ এর ভ্যালু, তোমাকে আর কিউ এর ভ্যালু তো চাই না, চাই আর এর ভ্যালু, তো এটাকেও একটা কিউবের ফর্মে লিখতে হবে। তো কোন জিনিসকে 3 বার গুণ করলে 216 হয় 6 কে, আর 4 কে 3 বার গুণ করলে 64 হয়, তাহলে এটা কিভাবে আমরা লিখতে পারি, তাহলে দেখো কি পাওয়ার এখান থেকে সরে গেল, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম 6 এর 4, 2 দিয়ে কেটে দাও 3 2, দ্যাট মিন্স 3 এর 2 এত মিটার, 3/2 3 এর অর্ধেক মানে কি 1.5। এটা আমরা পেলাম ব্যাসার্ধ, কিন্তু কোয়েশ্চেনে সব মনে হয় ব্যাস বলেছিল, হ্যাঁ ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের ডবল হবে, তাহলে অতএব ব্যাস কত হয়ে যাবে 2r, মানে 3 এর 2 গুণিত 2 মানে অনলি 3 মিটার। ক্লিয়ার হলো? চলো ইজি কোয়েশ্চেন, দেখো এমন টাফ কিছু কোয়েশ্চেন নয়, মনে করছো যে এত বড় বড় লেখা রয়েছে টাফ কোয়েশ্চেন না, কিন্তু ইজি কোয়েশ্চেন একটু করতে হবে, একটু লেন্দি, আর কিছু নয়। ক্লিয়ার হচ্ছে এটা। নেক্সট দেখো 10 কোয়েশ্চেনটি কি বলছে, 10 কোয়েশ্চেনটিতে বলছে y দুটি চলের সমষ্টির সাথে সমান, y দুটি চলের সমষ্টির সাথে সমান। তো চল দুটি কি প্রথমে ধরে নিতে হবে, ধরি দুটি চলরাশি হলো p এবং q, যে যার মতো নাম দিতে পারো, u v দিতে পারো, আমি ধরে নিলাম, প্রথমে লিখে নেবে ধরি দুটি চলরাশি হলো p এবং q, তাহলে অতএব y is equal to p plus q, এটা বলে দিয়েছে, যেটা বলেছে সেটা লিখছে, একটুও বেশিও লিখছি না একটু কমও লিখছি না। এবার বলছে কি, যার একটি চলের সাথে x চলের সঙ্গে সরলভেদের সম্পর্ক রয়েছে এবং অন্যটির x চলের সাথে ব্যস্তভেদের সম্পর্ক রয়েছে। এই যে দুটি চল আছে
একটির সাথে এক্স এর সরল ভেদের সম্পর্ক রয়েছে, অপরটির সাথে এক্স এর ব্যস্ত ভেদের সম্পর্ক রয়েছে। দ্যাট মিনস পি প্রপোর্শনাল টু এক্স আবার কিউ প্রপোর্শনাল টু 1/x, এটা বলে দিয়েছে বই। নেক্সট, তো এবার দেখো মানে প্রমাণ কি করতে হবে বা কি চাইছি সেটা এবার দেখি। x is equal to 1 হলে y is equal to -1, একটা ভ্যালু দিয়ে দিয়েছে। x is equal to 1 হলে y is equal to -1, অনেকের বইটা +1 আছে তো -1 হবে, যাদের +1 আছে ঠিক করে নাও। x is equal to 3 হলে y is equal to 5, y is equal to 5। তো x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আচ্ছা, x আর y এর মধ্যে একটা রিলেশন, দ্যাট মিন্স এরকম কোন রিলেশন 2x plus 3y is equal to 7, x plus y by 2 is equal to 9, মানে যাকে যেখানে x আর y আছে এরকম একটা কোন ইকুয়েশন, এটাকে বলে x y এর মধ্যে সম্পর্ক। তো দেখি আমাদের কি সম্পর্ক। তো আমরা কি জানি সেখান থেকে আমরা কি বলতে পারি, p proportional to x, তো এখান থেকে আমরা বলতে পারি p is equal to k1x, যেখানে k1 একটি অশূন্য ভেদ্যধ্রুবক। সিমিলারলি এটা থেকে আমরা কি বলতে পারি, q is equal to k2 by x, যেখানে k2 একটি অশূন্য ভেদ্যধ্রুবক, কারণ বলেই দিয়েছে এখানে। তো এখান থেকে দেখো এবার y is equal to কি হবে তাহলে, অর্থাৎ y is equal to p plus q। তো p এর জায়গায় আমি লিখে দিতে পারি k1x আর q এর জায়গায় আমি লিখে দিতে পারি k2 by x। এটাকে আমি মনে করো সমীকরণ নাম্বার 1 দিয়ে দিলাম। এবার এই সমীকরণে x এর এই ভ্যালুগুলো পুট করে দুটো ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। তো দেখো প্রথম ইকুয়েশনে x is equal to 1 আর y is equal to -1 বসিয়ে তাহলে লিখবে 1 নম্বর সমীকরণে x is equal to 1, y is equal to -1 বসিয়ে পাই, কি পাবে, y এর জায়গায় -1 বসাও, x এর জায়গায় 1 মানে k1 হয়ে যাবে, আর x2 এখানেও x এর জায়গায় 1 মানে k2 হয়ে যাবে। দ্যাট মিন্স রিলেশনটা কি পেলে, রিলেশনটা যদি একটু এখানে লিখি উপরটায়, তো সেটা তোমরা পেলে k1 প্লাস k2 is equal to -1, মনে করে এটা 2 নম্বর সমীকরণ। আবার 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 বসিয়ে পাই, কি পাবে, y এর জায়গায় 5 is equal to k1 into 3, কারণ x এর জায়গায় 3 আবার k2 by 3। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করে এখান থেকে কি ইকুয়েশন পাবে দেখো, যদি আমি এখানে এই 3টা সরাতে চাই পুরো ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে, এটা 3 5 15 আর এটা 3 3 9k1 আর এটা 3 3 কেটে যায় k2। দ্যাট মিন্স এটাকে যদি ঘুরিয়ে লিখি 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো 2 নম্বর সমীকরণকে লক্ষ্য করো, 3 নম্বর সমীকরণকে লক্ষ্য করো, আমাদের সমীকরণ কিসে হয়, এক্স ওয়াই। তো দেখো এখানে k1 k2 তে আছে, তাহলে দুটি সমীকরণ থেকে আমরা ক্লাস 9-এ অনেক পদ্ধতি শিখেছি, তুলনামূলক, পরিবর্ত, অপনয়ন, তো সেই যে কোনো একটা পদ্ধতিতে এই সমীকরণটা সলভ করে দিই, তাই তো। তো চলো তাহলে এখান থেকে আমরা কি হয়ে যাবে, k1 আর k2 এর ভ্যালু পেয়ে যাবো। k1 k2 এর ভ্যালু পেয়ে গেলে আমাদের ইজি ইকুয়েশন, আর তো কিছু থাকবে না। তাহলে তার জন্য আমি কি করবো, 3 নম্বর সমীকরণের নিচে 2 নম্বর সমীকরণটা লিখছি, এই লিখে দিলাম। অপোজিট সাইন দিয়ে অপনয়ন পদ্ধতি আমি করে দেবো, এখানে অপোজিট সাইন মাইনাস আছে প্লাস, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 8k1 আর এখানে হয়ে যাবে 16, তাহলে k1 এর ভ্যালু কত হয়ে যাবে, 8 2 16 2, আর k1 এর ভ্যালু যদি 2 হয়ে যায়, যদি আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে k2 এর ভ্যালু কত হয়ে যাবে, -1, 2 ওদিকে গেলে -2, দ্যাট মিন্স এখান থেকে আমি পেয়ে যাবো k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু -1, এখান থেকে আমি k2 এর ভ্যালু কত পেয়ে যাবো, -1, আর k1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি -2, দ্যাট মিন্স -3, k1 এর ভ্যালু 2 আর k2 এর ভ্যালু -3। তাহলে x এর মধ্যে সম্পর্ক পেয়ে যাবে, কারণ আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, আমরা একটা কি রিলেশন পেয়েছিলাম, y is equal to, আমি এটা মুছে দিয়েছি, আমরা একটা রিলেশন পেয়েছিলাম y is equal to k1x প্লাস k2x। তো এখানে k1 আর k2 এর ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে হয়ে যাবে y is equal to k1 মানে কত, k1 মানে কত 2, 2x, k2 মানে -3, তাহলে -3/x, তাহলে y is equal to 2x minus 3/x, এটাই রিলেশন x আর y এর মধ্যে সম্পর্ক। আরো ক্যালকুলেশন করতে চাও করতে পারো, আদারওয়াইজ এখানে ছেড়ে দেবে। চলো 11 দাগের কোয়েশ্চেন কি বলছে দেখি, এটা ক্লিয়ার করছি, বোঝা গেল 10 দাগের কোয়েশ্চেনটি। আরেকটি কোয়েশ্চেন করবো আজকে 11 দাগে, দ্যাট মিন্স টোটাল মোট 4টি কোয়েশ্চেন করছি, 8 9 10 11। বলছে 11 দাগের কোয়েশ্চেনে বলছে কি, a proportional to b, b proportional to c, a proportional to b আবার b proportional to c, এটা তোমাকে বলে দিয়েছি। তো এ থেকে আমরা কে লিখতে পারি, a is equal to k dash b আর b is equal to k double dash c,
যেখানে কে ড্যাশ একটি অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে ডাবল ড্যাশ একটি অশূন্য ভেদ ধ্রুবক। আবার এ কে তাহলে আমরা আরেকটু চেঞ্জ করে দিতে পারি, কে ড্যাশ বি। আবার বি এর জায়গায় আমরা জানি কে ডাবল ড্যাশ সি, দ্যাট মিনস কে ড্যাশ কে ডাবল ড্যাশ সি। তাহলে বি এর ভ্যালু হয়ে গেল কে ডাবল ড্যাশ সি, আর এ এর ভ্যালু হয়ে গেল কে ড্যাশ কে ডাবল ড্যাশ সি। ঠিক, এবার যেটা প্রমাণ করতে বলছি সেটাই আসি। কি দেখাতে বলছে, এ কিউব বি কিউব, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, এটা কার সঙ্গে প্রপোর্শনাল দেখাতে হবে? এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি। তো কিভাবে দেখাতে পারি? এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল দেখাতে হবে, দ্যাট মিনস কি হয়, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, আর দ্যাট মিনস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে, দ্যাট মিনস এই দুটোর অনুপাত একটা কনস্ট্যান্ট নাম্বার দেখাতে হবে, তাই তো? এটাই আমাদের লজিক। তো সেটাই করবো, আমাকে এটার সঙ্গে আমাদের কি প্রপোর্শনাল রয়েছে, দ্যাট মিনস এটা অনুপাত আমরা একটা যে কোনো কনস্ট্যান্ট দেখাবো, দ্যাট মিনস আমরা দেখাবো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই যে অনুপাতটা কনস্ট্যান্ট দেখাবো, তো তার জন্য কি করে এখানে ভ্যালুগুলো পুট করে দিই। কি ভ্যালু আমরা জানি, এ কিউব বি কিউব, এর ভ্যালু কি কে ড্যাশ কে ডাবল ড্যাশ সি, দ্যাট মিনস কিউব আছে মানে সবের মাথায় কিউব আমি দিয়ে দিচ্ছি, এ কে ড্যাশ কে ডাবল ড্যাশ সি পুরোটা দিয়ে কিউব দিয়ে দিচ্ছি উপরে। বি এর মাথায় কিউব, বি মানে কি কে ডাবল ড্যাশ সি পুরোটার মাথায় কিউব দিয়ে দিচ্ছি। আবার প্লাস বি কিউব সি কিউব, বি মানে কি কে ডাবল ড্যাশ সি তার মাথায় কিউব, আর তোমার সি মানে তো সি কিউব, সি এ তো কোনো চেঞ্জেস হচ্ছে না, কারণ আমার সব জিনিসটাতে তো সি এ কনভার্ট হয়ে যাচ্ছে, তো একই জিনিসে কনভার্ট হয়ে গেলে কিন্তু ক্যালকুলেশন ইজি হবে। এখানে সি কিউব আর এর জায়গায় লিখবো কে ড্যাশ কে ডাবল ড্যাশ সি কিউব, ঠিক, কোনো কনফিউশন নেই। নিচেও ভ্যালু পুট করেছি, এ মানে কি কে ড্যাশ কে ডাবল ড্যাশ সি, আর বি মানে কি কে ডাবল ড্যাশ সি, সি মানে তো সি রয়েছে, এ কিউব পি কিউব প্লাস সি কিউব, তাহলে এ কিউব মানে হচ্ছে কে ড্যাশ কে ডাবল ড্যাশ সি কিউব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, প্লাস বি কিউব হচ্ছে কে ডাবল ড্যাশ সি কিউব, আর সি কিউব তো সি কিউব রয়েছে। এবার জাস্ট এটাকে এমন ভাবে সুন্দরভাবে ক্যালকুলেশন করতে হবে যেগুলো সব কাটাকুটি হয়ে একটা কনস্ট্যান্ট নাম্বার বেরিয়ে আসে। তারপর কিছু কমান যাচ্ছে উপরে থেকে, সবের মধ্যে দেখো সি কিউব দ্যাট মিনস সি টু দি পাওয়ার 6 সবেতে রয়েছে, এখানেও সি কিউব দ্যাট মিনস সি এর মাথায় 6, এখানেও সি কিউব সি এর মাথায় 6, দ্যাট মিনস সি এর পাওয়ারে 6 যেটাকে আমরা বলি, সি টু দি পাওয়ার 6 আমি কমন নেবো। আর কি কমন নেব, কে ড্যাশ কে ডাবল ড্যাশ দুজনের পাওয়ারে কিউব কিউব রয়েছে, এখানেও কে ডাবল ড্যাশ কিউব, এখানে শুধু কে ডাবল ড্যাশ কিউব, আর এখানে কে ড্যাশ কিউব কে ডাবল ড্যাশ কিউব। তো তিনটের মধ্যে কমন কি রয়েছে, তিনটের মধ্যে কমন দেখো কে ডাবল ড্যাশ কিউব, এটাতেও পাবে এটাতেও পাবে এটাতেও পাবে, তো যেটা সব পার্টগুলোতে পাবে সেটাকে আমরা কমন নিই, তাহলে কে ডাবল ড্যাশ কিউবটা আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে এবার দেখো, কে ড্যাশ কিউব পড়ে থাকছে, কে ড্যাশ কিউব পড়ে থাকছে, সি তো সব কমন নিয়ে নিয়েছি, কে ডাবল ড্যাশ কিউবের মধ্যে একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা পড়ে থাকছে, কে ডাবল ড্যাশ কিউব একটা পড়ে থাকছে, ঠিক। এখানে কে ডাবল ড্যাশ কিউব কমন নিয়ে নিয়েছে, সি টু দি পাওয়ার 6 কমন নিয়ে নিয়েছি, কিচ্ছু পড়ে থাকছে না, 1 পড়ে থাকছে। এখানে সি টু দি পাওয়ার 6 কমন নিয়ে নিয়েছি, কে ডাবল ড্যাশ কিউব কমন নিয়ে নিয়েছি, তাহলে কে ড্যাশ কিউব পড়ে থাকছে, ঠিক, ক্লিয়ার। নিচে চলে আসো, নিচে এটা তো যেটা আছে আছে, সি এর পাওয়ারে 6 নয়, সি এর পাওয়ারে 3, আর কে ড্যাশ আর কে ড্যাশ কে ডাবল ড্যাশ এর স্কোয়ার এটা আছে। এখান থেকে কি কমন আসছে দেখো, সি কিউব তিনটেতেই রয়েছে, তো আর একটা সি কিউব কমন নিতে পারি আমরা। আর কিছু কমন নিতে পারি কি, আর কি কমন নিতে পারি দেখো, আর তো সেরকম কিছু কমন যাচ্ছে না, তাহলে যা আছে বাকি রেখে দাও, যা আছে বাকি এখানে রেখে দাও, রেখে দিলে কত হয়ে যাবে দেখো, কে ড্যাশ কে ডাবল ড্যাশ দুটোর মাথাতে কিউব রয়েছে, প্লাস দেখো কে ড্যাশ কিউব প্লাস 1, তাহলে কি হবে, এদিকের পার্টটা আর এদিকের পার্টটা কেটে যাবে, কেটে গেলে দেখো এখানে এবার কি পাবে, কেটে যাওয়ার পরে এখানে C6 আর এখানে সি কিউব সেটাও কেটে যাবে, এখানে কে ডাবল ড্যাশ দুটো রয়েছে, মানে তিনটে আছে, তাহলে এই দুটো কেটে যাবে, একটা থেকে যাবে, তাহলে অনলি কে ডাবল ড্যাশ বাই কে ড্যাশ পেয়ে যাবে। দ্যাট মিনস এটা একটা কি ধ্রুবক, এটা একটা কি ধ্রুবক, এটা একটা কি ধ্রুবক।
তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি এটা এটার সঙ্গে যেটা প্রপোর্শনাল, যেটা চেয়েছে এই রাশিটার সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, জাস্ট একটু ক্যালকুলেশন তোমাকে লেনলি করতে হবে। বোঝা গেল? আর কোনো কনফিউশন নেই? তাহলে নেক্সট দিন আমরা স্টার্ট করবো কোয়েশ্চেন নাম্বার 12 থেকে। কেমন? চলো টাটা।